পশ্চিমবঙ্গের আকাশ বাতাস আজ এক অজানা আতঙ্কে ভারী হয়ে উঠেছে। ভারতের গণতন্ত্র কি আজ তার ইতিহাসের সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি? ৬ই মে পেরিয়ে ৭ই মেতে পদার্পণ করার সাথে সাথেই পশ্চিমবঙ্গ কি এক চরম সাংবিধানিক সংকটের ব্ল্যাক হোলে হারিয়ে গেল? নবান্নের লড়াই এখন আর শুধু ভোট গণনার টেবিলে সীমাবদ্ধ নেই, এটি এখন সরাসরি সুপ্রিম কোর্ট থেকে রাজভবনের বারান্দায় ছড়িয়ে পড়েছে। একদিকে শুভেন্দু অধিকারীর শপথের প্রস্তুতি, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ না করার বজ্রকঠিন সিদ্ধান্ত। বাংলা কি তবে এক ভয়াবহ রাজনৈতিক অরাজকতার দিকে এগোচ্ছে? আজ আমরা উন্মোচন করব সেই পর্দার পেছনের সত্য যা দিল্লির মসনদকেও কাঁপিয়ে দিয়েছে। দর্শক, আসামের পর এবার কি তবে বাংলার মাটিতেও নির্বাচন কমিশনকে ঢাড়ি হিসেবে ব্যবহার করে এক নজিরবিহীন ভোট কারচুপির নকশা বাস্তবায়িত হল? নরেন্দ্র মোদী ও অমিত শাহের বিরুদ্ধে তৃণমূল সুপ্রিমের দাবি এখন পুরো ভারতে এক আগুনের মতো ছড়িয়ে পড়েছে। সুর মিলিয়ে আজ বিরোধী দলগুলো প্রশ্ন তুলছে, বাংলার বুক থেকে কি সত্যি ১০০রও বেশি আসন অত্যন্ত সুকৌশলে ছিনতাই করা হয়েছে? মধ্যপ্রদেশ, হরিয়ানা এবং মহারাষ্ট্রের পর এবার বাংলার বুকেও কি সেই একই নগ্ন জালিয়াতির চিত্রনাট্য মঞ্চাস্থ হতে যাচ্ছে? ডিজিটাল কারচুপির এই অভিযোগ শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়, এটি এখন জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। ভারতীয় কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী গতকাল যে বিস্ফোরক টুইটটি করেছেন তা যেন জ্বলন্ত বাংলার বুকে এক ব্যারেল বারুদ নিক্ষেপ করেছে। অত্যন্ত কঠোর ভাষায় তিনি নির্বাচন কমিশন এবং প্রধানমন্ত্রীকে এই জালিয়াতির জন্য সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। এর ফলে পশ্চিমবঙ্গের এই নির্বাচন এখন আর নিছক কোনো রাজ্য সরকার বদলের খেলা নয়, এটি এখন ভারতের গণতান্ত্রিক ও সাংবিধানিক অস্তিত্ব টিকিয়ে রাখার এক চূড়ান্ত ও ভয়ঙ্কর লড়াই। যখন বিজেপির শিবিরে চরম বিজয়োল্লাস চলছে, ঠিক তখনই কালীঘাটের রুদ্ধদ্বার বৈঠক থেকে ভেসে এলো এক সর্বনাশা হুঙ্কার। মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, জালিয়াতি করে বা জোরপূর্বক আসন দখল করে কেউ যদি মনে করে তিনি ভয় পেয়ে পদত্যাগ করবেন, তবে তারা বোকার স্বর্গে বাস করছেন। তিনি সরাসরি লাইভ ক্যামেরার সামনে এসে বজ্রকণ্ঠে ঘোষণা করেছেন, আমি রাস্তায় ছিলাম, রাস্তায় থাকব, আমরা হারিনি, আমাদের হারানো হয়েছে, যদি হারতাম তবেই তো পদত্যাগ করতাম, যারা জালিয়াতি করে জিতেছে তাদের সামনে আমি মাথা নত করব না। ভারতের রাজনৈতিক ইতিহাসে এর আগে কখনো এমন রুদ্ধশ্বাস এবং বিপজ্জনক সাংবিধানিক সংকট তৈরি হয়নি। গতকাল ৬ই মে আইন অনুযায়ী বিদায়ী মন্ত্রিসভার মেয়াদ শেষ হয়ে গেছে, কিন্তু মুখ্যমন্ত্রী তার সিদ্ধান্তে অনড়। তিনি দাবি করছেন জনগণের ম্যান্ডেট চুরি হয়েছে, তাই তিনি চেয়ার ছাড়বেন না। আসুন আইনের সেই জটিল অলিগলি একটু সহজ করে বিশ্লেষণ করা যাক। নিয়ম অনুযায়ী প্রতিটি নির্বাচনের পর রাজ্যপাল বিধানসভার সংখ্যাগরিষ্ঠ দলের বিধায়কদের যাচাই করে মেজরিটি দলকে সরকার গঠনের আমন্ত্রণ জানান। কোনো মুখ্যমন্ত্রী যদি সভার সদস্য না হন, তাকে ৬ মাসের মধ্যে উপনির্বাচনে জিতে আসতে হয়, ঠিক যেমনটা মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ এবং ২০২১ সালে করেছিলেন। কিন্তু এবারের সমীকরণ সম্পূর্ণ ভিন্ন। বিজেপি দাবি করছে তাদের কাছে সংখ্যা আছে, অথচ তৃণমূলের অভিযোগ সেই সংখ্যা চুরি করা। সংবিধানের ১৬৪-র ১ অনুচ্ছেদ অনুযায়ী একজন মুখ্যমন্ত্রী রাজ্যপালের সন্তুষ্টি সাপেক্ষে পদে অধিষ্ঠিত থাকেন, কিন্তু আইনি বিশ্লেষকদের মতে এই সন্তুষ্টি কোনো ব্যক্তিগত বিষয় নয়, এটি নির্বাচিত জনপ্রতিনিধিদের আস্থার উপর নির্ভরশীল। যার কাছে ম্যাজিক ফিগার আছে, রাজ্যপাল তাকেই ডাকতে বাধ্য। অন্যদিকে ১৭২ নম্বর অনুচ্ছেদ বলছে, মেয়াদের পর বর্তমান সরকারের আর কোনো আইনগত ভিত্তি নেই। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় জেনে বুঝেই নিজেকে বরখাস্ত হওয়ার দিকে ঠেলে দিচ্ছেন, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গাণিতিক সমীকরণ? রাজনীতির এই প্রবীণ খেলোয়াড় মূলত এক ভয়ঙ্কর মাস্টার স্ট্রোক দিয়েছেন। তার আসল নিশানায় রাজভবন নয়, বরং তার টার্গেট হল কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট। বরখাস্ত হওয়ার আগেই যদি তিনি উচ্চ আদালতে অকাট্য প্রমাণসহ সাবমিট করতে পারেন যে ইভিএমে ভয়াবহ ম্যানিপুলেশন হয়েছে, তবে আদালত পুরো নির্বাচন প্রক্রিয়াকে স্থগিত বা বাতিল করে দিতে পারে। মমতা মূলত আইনি প্যাচ দিয়ে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণকে ঝুলিয়ে দিতে চাইছেন। ভারতের বিচার ব্যবস্থা যেহেতু এখনও এক বিশাল ভরসার জায়গা, তাই মমতা চাইছেন আইনি লড়াইয়ের মাধ্যমে সময় কিনে নিতে। যদি আদালত সত্যিই জালিয়াতির প্রমাণ পায় এবং পুনরায় নির্বাচনের নির্দেশ দেয়, তবে বিজেপির সাজানো তাসের ঘর এক মুহূর্তেই ধসে
বসে পড়বে। এটি এখন স্রেফ রাজনীতির লড়াই নয়, এটি ইভিএম বনাম ব্যালেটের এক আইনি মহাযুদ্ধ। এই আইনি লড়াইয়ের সমান্তরালে বাংলার মাটিতে শুরু হয়ে গেছে এক অস্থির পরিস্থিতি। ফলাফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শিউরে ওঠার মতো খবর আসছে। অভিযোগ উঠছে বিজয় উৎসবের নামে রাজ্যের বিভিন্ন এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চেষ্টা চলছে। বিশেষ করে স্বল্প মানুষখ অধ্যুষিত এলাকাগুলিতে এক ধরনের ত্রাস সৃষ্টির অভিযোগ উঠছে। তৃণমূলের দাবি তাদের অসংখ্য পার্টি অফিস এবং কর্মীদের ঘরবাড়িতে হামলা চালানো হচ্ছে। সাধারণ মানুষ, বিশেষ করে বাংলার মুসলিমরা আজ এক চরম অস্তিত্ব সংকটের মুখে। তারা ভাবছে, যদি কট্টরপন্থী কোনো নেতৃত্ব ক্ষমতায় আসে তবে কি এই সহিংসতা স্রেফ শুরু? এরপর কি তাদের ওপর নেমে আসবে এনআরসি এবং ডিটেনশন ক্যাম্পের সেই ভয়ঙ্কর খড়গ? তাদের নাগরিকত্ব নিয়ে কি নতুন করে ছিনিমিনি খেলা হবে? উত্তরবঙ্গের কোচবিহার থেকে শুরু করে দক্ষিণবঙ্গের মেদিনীপুর, সর্বত্রই যেন এক বারুদের গন্ধ। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো অভিযোগ উঠছে প্রশাসন এবং পুলিশের একাংশ এখন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। যখন ঘরবাড়িতে আগুন লাগানো হচ্ছে তখন আইনের রক্ষকরা কার নির্দেশের অপেক্ষায়? বাংলার মানুষ কি আজ রাষ্ট্রহীন হয়ে পড়ার ভয়ে কুঁকড়ে আছে? এই মানবিক বিপর্যয়ের কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জীবনের সবচেয়ে বড় ঝুঁকিটি নিয়েছেন। তিনি মনে করছেন, এই মুহূর্তে তিনি যদি ক্ষমতা ছেড়ে দেন তবে অন্ধকারের সুযোগ নিয়ে রাজ্য জুড়ে শুরু হতে পারে একতরফা সাম্প্রদায়িক নিধন। তাই মমতার রাজপথ দখলে রাখার নির্দেশ দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করেই জানেন, তিনি যদি গত রাতে নীরবে নবান্ন ছেড়ে দিতেন তবে তার কর্মী সমর্থকদের ওপর একতরফা আক্রমণের প্লাবন বয়ে যেত। তাই তিনি ইটের জবাব পাটকেলে দেওয়ার প্রস্তুতি নিয়ে কর্মীদের রাজপথ দখলের নির্দেশ দিয়েছেন। তিনি মোদি বিরোধী ইন্ডিয়া জোটকে এক সুতোয় গাঁথার চেষ্টা করছেন। রাহুল গান্ধীর টুইট প্রমাণ করে যে মমতার এই লড়াই এখন আর শুধু বাংলার একার লড়াই নয়, এটি পুরো ভারতের বিরোধী শক্তির অস্তিত্ব রক্ষার লড়াই। দিল্লির মসনদে বসে মোদি শাহ হয়তো ভেবেছিলেন শুভেন্দু অধিকারীকে রাতারাতি ক্ষমতায় বসিয়ে বাংলা জয় করবেন, কিন্তু তারা ভুলে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কোনো এসি রুমে বসে থাকা নেত্রী নন, তিনি একজন স্ট্রিট ফাইটার। তার এই পদত্যাগ না করার সিদ্ধান্ত শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হওয়ার পথকে এক ভয়ঙ্কর কণ্টকাকীর্ণ মাইনফিল্ডে পরিণত করেছে। বাংলার এই টালমাটাল পরিস্থিতি এখন আর শুধু ভারতের সীমানায় সীমাবদ্ধ নেই। আন্তর্জাতিক মিডিয়াগুলো গভীর উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করছে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের এই সাংবিধানিক ভাঙন। যদি একটি রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্র এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ ঘোষণা করেন তবে সেই দেশের স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। এর প্রভাব কি ভারতের অর্থনীতি বা বৈদেশিক সম্পর্কে পড়বে? বিদেশি বিনিয়োগকারীরা কি এমন অস্থির পরিবেশে বিনিয়োগ করতে সাহসী হবেন? প্রশ্ন অনেক, কিন্তু উত্তর এখন সময়ের গর্ভে। কি হতে যাচ্ছে পরবর্তী 24 ঘণ্টায়? 6 মে রাতের অন্ধকার নামার পর থেকেই বাংলার রাজনীতিতে শুরু হয়েছে এক থ্রিলার সিনেমার মতো ক্লাইম্যাক্স। এখন সবার মনে 3টি বড় প্রশ্ন। 1. রাজ্যপাল সিভি আনন্দ বোস কি আজই মমতাকে বরখাস্ত করে 35 ধারা বা রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করবেন? 2. মমতা কি তার আগেই সুপ্রিম কোর্ট থেকে কোনো স্টে অর্ডার বা স্থগিতাদেশ বের করে আনতে পারবেন যা বিজেপির সরকার গঠনকে আটকে দেবে? 3. অস্তিত্ব রক্ষায় মরিয়া তৃণমূল কর্মী এবং সাধারণ মানুষ কি রাজপথ ছেড়ে দেবে, নাকি শুরু হবে ভারতের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ গৃহযুদ্ধ? দিল্লির রক্তচক্ষু আর কালীঘাটের এই অবিশ্বাস্য বিদ্রোহে আজ কেঁপে উঠছে ভারতের সাংবিধানিক ভিত্তি। দর্শক, পশ্চিমবঙ্গের এই উত্তাল পরিস্থিতি নিয়ে আপনারা কি ভাবছেন? ইভিএম কারচুপির যে অভিযোগ উঠেছে তা নিয়ে আপনার ব্যক্তিগত মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান।